আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই সেটা হচ্ছে প্রথমত আমাদের এনসিপি আসলে একটা ঘোষণাপত্র আত্মপ্রকাশের দিনই আমাদের একটা ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের দলের আত্মপ্রকাশ হয়েছে এবং গঠনতন্ত্রটা আসলে আমাদের প্রক্রিয়াধীন এবং আমরা যেহেতু মোটেই 2 মাসের দল আমরা মোটামুটি চেষ্টা করছি যে আগামী সপ্তাহের দিকে আমরা এটা ফাইনালাইজ করার। এবং আমার আরেকটা জিনিস কি মনে হয় যে আন্দোলন তো আসলে আন্দোলন এবং অভ্যুত্থান এই দুইটার আসলে একটা পার্থক্য বুঝতে হবে আমাদের। হ্যাঁ, কারণ হচ্ছে এবার এই ভাই যেটা বলছিলেন যে পলিটেকনিকের আন্দোলনের কথায় সেটাও সংবিধান মেনে হচ্ছে না। আন্দোলন এবং অভ্যুত্থান এবং বাংলাদেশে যে একটা অভ্যুত্থান ঘটে গেছে এবং সেটা আসলে এই ছাত্র জনতার আসলে কোন আকাঙ্ক্ষা কোন আশার ভিত্তিতে আসলে সেই আন্দোলন মানে অভ্যুত্থানটা হয়েছে এটা আসলে আমরা মনে হয় বুঝতে পারছি না এবং আমাদের মনে হয় বড় দল হিসেবে বিএনপির এখানে দায় আরো অনেক বেশি যে যেখানে তাদের এই বোঝাটা দেখেন এই উৎপাত এবং ফোসফাসের রাজনীতি তো আমরা বহু বছর দেখেছি, গত 15 বছরও আমরা উৎপাত এবং ফোসফাসের রাজনীতি দেখেছি এবং সেই উৎপাত এবং ফোসফাসের কারণেই কিন্তু বিএনপি, আমি যদি বলি বিরোধী দল হিসেবে তো আমাদের বিএনপির পক্ষ থেকে মানে আমাদের আরো স্ট্রং ভূমিকা আমরা দেখতে চেয়েছিলাম। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিএনপিকে আসলে একটা বিরোধী দল হিসেবে দেখতেও কিন্তু ব্যর্থ হয়েছি। সুতরাং ফোসফাস এবং এই উৎপাতের রাজনীতি যে আসলে একটা মানে সবসময় যে ভালো না, এটা কিন্তু আমরা গত 15 বছরই আমাদের শিক্ষা। সুতরাং এই আমরা চাই না যে যে কোনো দল, এনসিপিও কিন্তু রাজনীতি করছে নির্বাচন কেন্দ্রিকই এবং শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না, আমরা সংস্কার এবং নির্বাচনের কথা বলছি এবং আওয়ামী লীগের বিচারের কথা বারবার করে বলছি। সুতরাং কেউই কিন্তু আসলে নির্বাচনের বাইরে না বা এই সংস্কারের বাইরে না, কিন্তু শুধুমাত্র নির্বাচন এবং শুধুমাত্র আসলে ক্ষমতার মধ্যে থাকা এবং নিজেদের শক্তিশালী করা। এবং যখন আমরা বলছি একটা অভ্যুত্থান পরবর্তী সময় জনগণই সকল ক্ষমতা কেন্দ্রবিন্দু, এটাকে কি শুধু সংবিধানই থাকবে এই কথাটা যে জনগণই সকল ক্ষমতার উৎস? আমরা সবসময় সংবিধানে শুধু এই কথা দিয়ে আমরা শুরু করি, অথচ এটা কিন্তু জনগণের সাথে একদম সত্যিকার অর্থে প্রতারণা করা। সেই জায়গা থেকে যদি যে কোনো রাজনৈতিক দল সেটা মানে যেমনই হোক, তারা যদি নিজেদের মনে করে যে না আমরা আসলে শক্তিশালী যেভাবে করে আসলে আছে এবং আমরা এইভাবে করে শক্তিশালী হয়েই থাকবো এবং জনগণের সাথে সেই প্রতারণাগুলো করবো এবং জনগণের ভাষা বুঝবো না, সেক্ষেত্রে আমার মনে হয় যে সংবিধান নিয়ে আরো অনেক আলাপ আলোচনা হতে পারে কিন্তু আসলে কোনো ফলপ্রসূ কোনো ঘটনাই ঘটবে না। এবং এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার যে কথা বললাম, বাংলাদেশের সংবিধান তো অলরেডি লেখা হয়ে গেছে। বাংলাদেশের দেয়ালগুলোতে যদি আপনি পড়েন তাহলেই বুঝতে পারবেন। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এই যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এই কথাগুলো যদি আপনি একটু রিকল করেন, আবু সাইদ মুগ্ধ কিন্তু শহীদ হয়েছে কিন্তু শেষ হয়নি যুদ্ধ। কেন আমাদের আবার সেই যুদ্ধের মধ্যে যেতে হবে? এবং আপনি যদি সেই আকাঙ্ক্ষাটার কথা চিন্তা করেন যে মানে এই কোন আকাঙ্ক্ষা থেকে আসলে আবু সাইদ তার আসলে 2 বাহু প্রসারিত করে দিয়েছিল যে একটা সুন্দর রাষ্ট্র এবং যেই বিশ্বাস থেকে যে তার সামনে যে গুলি তাক করে দাঁড়ানো যে পুলিশ, সে তার বুকে গুলি করবে না। সুতরাং এই যে বিশ্বাস, সেই বিশ্বাসের দাম কিন্তু এই রাষ্ট্র দিতে পারেনি। এই জায়গা থেকে যদি বলি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু দলীয়করণ করা হয়েছে এবং আমি যদি বলি পুলিশ সব একটা বাহিনী, সেই বাহিনী কিন্তু সরকারের মদতপুষ্ট হয়ে তারা কিন্তু ছাত্র জনতার উপরে গুলি তাক করেছে। সুতরাং সেই জায়গা থেকে আপনি বলতে পারেন না এই ক্ষমতার সেই আস্ফালন কিন্তু আপনি দেখাতে পারেন না।